সুস্বাগতম। বিশ্বকবি রবীন্দ্রনাথ যখন তাঁর পার্থিব লীলায় প্রায় মধ্য গগনে প্রতিবার দীপ্ততেজে ভাস্কর, ঠিক সেই শুভক্ষণে 1899 খ্রিস্টাব্দের 7ই ফেব্রুয়ারি বাংলার কাব্যদানে যেন আপনাতে আপনি বিকশিত হয়েছিল মরমী কবি জীবনানন্দ দাশ। বঙ্গ সাহিত্যের ইতিহাস অনুধাবন করলে দেখা যায় যে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সাহিত্যের বহিরাঙ্গেও কাঠামোর ভাবগত পরিবর্তন ধীরে ধীরে হয়েছে স্বদেশ বিদেশে। 30-এর দশকে বাঙালি কবি সাহিত্যিকরা রবীন্দ্র সৌরমণ্ডল থেকে সরে এসে নতুন ভাবে গড় বাঁধার চেষ্টা করলেন। কাব্যের উপাদান ও আঙ্গিকে বদলের চিহ্ন ধরা পড়েও এ সময়ই কাব্যের গাঙ্গে এই জোয়ার ভাটার কালেই বাংলার কতিপয় কবি আত্মপ্রকাশ করলেন। তাদের মধ্যে জীবনানন্দ দাশ অন্যতম। জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থের সংখ্যা 7টা। জরাপালক, ধূসর, পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, বেলা অবেলা, কালবেলা ও রূপসী বাংলা। এদের মধ্যে উল্লেখযোগ্য কাব্য হল বনলতা সেন। এই বনলতা সেন কাব্যগ্রন্থকে উল্লেখ করেই ইউটিউবে সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল কবি জীবনানন্দের শ্রেষ্ঠ কবিতা কাব্য বনলতা সেন। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। কবি জীবনানন্দের বনলতা সেন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় কবিতা ভবন থেকে 1842 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে। 1000 বছর ধরে আমি হাঁটি আছি পৃথিবীর মাঝে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে অনেক ঘুরেছি আমি বিম্বসার অশোকের ধূসর জগতে। জীবনানন্দ দাশ। বনলতা সেন জীবনানন্দের শ্রেষ্ঠতম কবিতা। জীবনানন্দ জানতেন প্রায় হাজার হাজার বছর বা তারও বেশি দিন বুদ্ধ ধর্ম এদেশে এবং এশিয়ার অন্যান্য দেশে প্রভাব বিস্তার করে রাজধর্ম রূপে। বুদ্ধদেব ছিলেন পরিব্রাজক এবং নিজস্ব বর্ণাশ্রম বিরোধী মতবাদ তিনি সাধারণ মধ্যবিত্ত মানুষের মনের দরজায় পৌঁছে দিয়েছিলেন। বিম্বসার ছিলেন বুদ্ধ অনুগামী, কিন্তু পুত্র অজাতশত্রু ছিলেন ব্রাহ্মণধর্মের উপাসক। বনলতা সেন এর শেষ কয়টি লাইন ছিল এরকম: কত যে ঘুমিয়ে রব বস্তির পাশে, কত যে চমকে জেগে উঠব বাতাসে, হিজল জামের বনে থেমেছে স্টেশনে, বুঝি রাত্রি নিশুতির। বনলতা সেন। আশ্চর্য হলেও সত্যি, এই ছিল বনলতা সেন কবিতার আদি চেহারা। বনলতা সেন কবিতার গ্রন্থ প্রকাশের পর থেকে বাংলা কবিতার চরিত্র বদলে গেল, কিন্তু জীবনানন্দ রবীন্দ্রবিরোধী ছিলেন বলে মনে হয় না। আধুনিক বাংলা কবিতার ঐতিহ্য তিনি সমৃদ্ধ করেন ব্যক্তি প্রতিভার আলোকে। 18 মাঘ 1339 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে প্রকাশিত মানুষের ধর্ম গ্রন্থের ভূমিকা শেষে রবীন্দ্রনাথ বলেছেন, এই মানব, সেই দেবতা যা এক, অর্থাৎ ব্রহ্ম। আমাদের অন্তরে এমন কে আছেন যিনি মানব, অথচ যিনি ব্যক্তিগত মানবকে অতিক্রম করে সদা জানানাং হৃদয়ং সন্নিবিষ্ট। তিনি সর্বজীবন, সর্বকালীন মানুষ। একই কথার সুরে বেলা অবেলা, কালবেলা কাব্যগ্রন্থের প্রতিটি কবিতায় জীবনানন্দ দাশ বলেছেন, মানুষের মৃত্যু হলে তবু মানব থেমে যায়, অতীত থেকে উঠে আজকের মানুষের কাছে প্রথমত চেতনার পরিমাপ নিতে আসে। বৌদ্ধ ধর্ম যে মানব ধর্ম, রাজতন্ত্র, কি সেই ধর্মকে ধ্বংস করতে পেরেছিল? ইতিহাস সে কথা বলে না। জীবনানন্দ দাশের ধূসর পল্লিমিটি প্রকাশিত হয় 1396 খ্রিস্টাব্দে। এই কাব্যগ্রন্থের মৃত্যুর আগে কবিতাটি পড়ে রবীন্দ্রনাথ বলেছিলেন, এই কবিতায় লেখা চিত্ররূপময়। বনলতা সেন তখনও অপ্রকাশিত। বনলতা সেন দেখে রবীন্দ্রনাথ কি বলতেন কে জানে। শানু লাহিড়ীর ছবিতে জীবনানন্দ দাশ কাব্যের ভূমিকায় সমিতি চট্টোপাধ্যায় বলেছেন, আসলে 1942 সালের সিগনেট প্রেসের বনলতা সেন এর নতুন
সংস্করণ থেকেই আমাদের মতো সদা তরুণদের জীবনানন্দের কবিতার সঙ্গে পরিচয় শুরু হয়। রবীন্দ্রনাথ বলেছেন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। প্রকৃত ভালো মানুষের অভাব ঘটেছে, এই ধারণা ভুল। কেননা এখনো কিছু কিছু প্রকৃতি প্রেমিক মানুষের মন থেকে অরণ্য উদয় হয়ে যায়নি। এখনো কিছু সৎ উপকারী বন্ধুর দেখা পাওয়া যায়, যার মধ্যে দেবতার অস্তিত্ব অনুভব করা যায়। সেই সময় জীবনানন্দের কবিতার অসাধারণ পংক্তি মনে আসে। মানুষের মৃত্যু হলে তবু মানব থেকে যায়। জীবনানন্দ সেই সব প্রকৃত মানুষের কথা ভেবে বলেছেন, আজকের আগে এই জীবনদের ভিড় জমেছিল, তারা মরে গেছে। প্রতিটি মানুষ তার নিজের স্বতন্ত্র সত্তা নিয়ে অন্ধকারে হারিয়েছে, তবু তারা আজকের আলোর ভিতরে সঞ্চারিত হয়ে ওঠে আজকের মানুষের সুরে। যখন প্রেমের কথা বলে অথবা জ্ঞানের কথা, অনন্ত যাত্রার কথা মনে হয়, সে সময় দীপঙ্কর শ্রীজ্ঞানের চলছে। তারপর তিনি বলছেন প্রকৃত তীর্থযাত্রীর কথা। একদিন বুদ্ধকে সে চেয়েছিল বলে ভেবেছিল, এই দিন ধূসর পাতায় সে জ্ঞান থাকে। তাকে একদিন নগরীর ঘুরানো সিঁড়িপথ বেয়ে বিজ্ঞানে প্রবীণ হয়ে তবু কেন অম্বাপালিকে চেয়েছিল প্রণয়ে নিবিড় হয়ে ওঠে। কে সে অম্বাপালি? বীরাঙ্গনা বৈশালী নগরে, যার গৃহ বুদ্ধদেব অতিথি হয়েছিলেন। সে বলেছিল, হে ভগবান, আমার আম্রবন ভিক্ষু সংঘকে প্রদান করেছি, আপনি গ্রহণ করুন। বুদ্ধদেব তাকে নানা প্রকার ধর্মোপদেশ দিয়ে উৎসাহিত করে অন্যত্র গমন করেন। মনুষ্যত্বের জি জগতের স্তরে স্তরে অনুতে রোগ শোক তাপ পরিতাপ ঝরা জীবন মৃত্যুর যে অসহনীয় দুঃখ, সেই দুঃখের শোকের সত্যরূপ চিৎপুর যে মহামানব প্রখ্যাত করেছিলেন, তাকে ভেবে মনে রেখে জীবনানন্দ লিখেছেন, বাতাসে আলোকে আসা যাওয়া স্থির করে কি অসাধারণ প্রেমের প্রণয়। এই মহামানবের প্রয়াণ বা মহাপ্রস্থানের শান্তিপূর্ণ রাজ্যে স্নেহময় পিতৃদেব, রূপবতী পত্নী, শিশুপুত্র রাহুল, রাজপ্রসাদ ভোগবিলাস প্রত্যাখ্যান করে তিনি মুক্তিপথের সন্ধানে নৈশ অন্ধকারে হয়েছিলেন অবিনিষ্কান্ত। সেই ক্ষণজন্মা পুরুষের মহাপ্রয়াণে উপলব্ধি করে বলা হয়েছে, নগরীর সিঁড়ি প্রায় নীলিমার গায়ে লেগে আছে, অথচ নগরী মৃত। সেই সিঁড়ির আশ্চর্য নির্জন দিগন্তে এক মহিষী আর তার শিশু, তবু কেউ নেই। তারপর কবিতার আত্মনির্ণয়, এক অসাধারণ আত্মোপলব্ধি। ভারতীয় কাল আয়ু শেষ করে জীবনের বঙ্গাব্দ পর্বের প্রান্তে থেকে পুনরুদ্ধারের মতো আরেকবার 1350 সাল থেকে শুরু করে দিন আমারও হৃদয় এই সব কথা ভেবে সূর্যের উৎসাহিত মানুষে তবু ধন্যবাদ দিই। তারপর সমকাল সমাজের কবি নচিত সমালোচনা, সময়ের এখনো সদা জলের বেদনা নিয়মিত ভাঙে যায়। একদিন জীবনানন্দ দাশ 20 শতকের কথা বলেছে। সেই সময় দেশ বিভাগ, সদ্যপ্রাপ্ত স্বাধীনতা, চতুর্থ দেশের সঙ্গে দাঙ্গা, দুর্ভিক্ষ, গণবিক্ষোভ, তৃতীয় বিশ্বযুদ্ধের জাকৃত ফলশ্রুতি দেশের কবি, সাহিত্যিক, শিল্পীদের মনকে ভারাক্রান্ত করেছিল। তবু সেই অন্ধকার থেকে তারা আশার উজ্জ্বল রেখে মৃত্যুর পথে কবিতাটি রচনা করেছিলেন। মৃত্যু হলো তবু মানব থেকে যায় অতীতের থেকে উঠে আসা আজকের মানুষের কাছে আরো ভালো, আরো স্থিত দিক নির্ণয়ের মতো চেতনা, পরিমাপে নিয়ন্ত্রণের কাজ অগ্রসর হয়ে তারা ছুটে আসে। মৃত্যুর আগে জীবনানন্দ খ্যাতি পুরস্কার পেয়েছিলেন, তবু তিনি আজ আমাদের কাছে অমূল্য। তার এই অন্ধকারাচ্ছন্ন যুগে তিনি যে অংশগুলি ভাবিয়েছিল, তার মধ্যে হল তার রোমান্টিকতা। বাংলা ভাষায় তিনি একমাত্র ব্যতিক্রম এ বিষয়ে। যে বিষাদ বিধুর বোধের মধ্যে জীবনানন্দের সুর বেঁধেছেন, তা তুলনা বিরল। সর্বই আমাদের দেখতে হবে রোমান্টিকতা বোধের উৎস কোথায়। অনাসক্তির রঙিন প্রতি সহজাত শক্তি
আসক্তি থেকে জীবনের রঙই রঙিন হয়নি, কিন্তু এগুলি খুব সম্ভবত তার প্রত্যেকের মনেই একটা রোমান্টিকতা এসে যায়। জীবনানন্দ দাশের কবিতাটির আলম্বচরণে কবি হাজার হাজার বছর ধরে চলার স্বীকৃতি করেছেন। এখন প্রশ্ন হলো, বনলতা সেনে যে হাজার হাজার বছর ধরে কেন তিনি ঘুরে বেরিয়েছেন? কবির শারীরিক অঙ্কে উত্তর মেলা অসম্ভব। সম্ভবত কবি মানব জীবনের লক্ষ্য অভিমুখে অনর্গল ধাবমানতায় অগ্রসর হয়েছেন। একথা সত্য যে জীবন দাশের বনলতা সেন একটি অসম্ভব কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থের শেষ নেই, পরিধি শেষ নেই। বনলতা কবিতাটির জীবনের দাস রোমান্টিকতার পাশাপাশি ইতর চেতনার, মৃত্যু চেতনার সংসার পেতেছেন। যদিও এই সমস্ত কবির রোমান্টিক ভাব নির্যাসকে আস্বাদনীয় করে তোলার হেতু অসঙ্গত, অথবা এমনটা হতে পারে একক রোমান্টিকার অস্তিত্বের প্রতি নাগরিকের জীবন দাসের সংশয় ছিল যুদ্ধের পৃথিবীর প্রয়োজন থেকে নির্ভেজাল। রোমান্টিক আবহ সৃষ্টি সম্ভবত তার কাছে অসত্য ছিল। তাই প্রেমাস্পদের স্মৃতিকথাতে বিষাদ ক্লিষ্ট অনুসরণের গান বেজেছে। শেষ পর্যন্ত কবিতা মানুষের মতো ত্রুটিযুক্ত, মানুষের মতো গোপন মরিয়া বাসনা যুক্ত। তার কতটা সংশোধন হয়েছিল জানি না, সম্ভবত। তবে বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর মুখ খুঁজতে যাই না। এই স্নিগ্ধ উচ্চারণে বাংলার প্রতি তার বিশুদ্ধ প্রেমকে নিবেদন করেছিলেন জীবনানন্দ দাশ, যে মুগ্ধতায় বাংলাদেশকে বেঁধেছিলেন আপন সত্তায়, সমদক্ষতায়, প্রেমবোধকে গ্রহণ করেছেন নিজস্বতায়। এই অলিক ধূসর পণ্ডলিপির মতো হারানো ঠিকানার সন্ধানে বারবার ছুটে গেছেন জীবনানন্দ, সেই তীক্ষ্ণ ধাবনতায় কাব্যের পলতে পলতে। এখনো সমকালের উঠোনের গাছে, কখনো বিম্বসার অশোকে ধূসর অতীত গহনে। এই কালিক বিস্তৃত জীবনানন্দের সদিচ্ছা তার আপামর কাব্যসাধনার কেন্দ্রীয় সমীকরণে স্থিত। কাল উত্তরণের কলকথা জীবনের রোমান্টিকার বিষয়ে পাঠক মাত্রেই সহমত পোষণ করে। বাংলা ভাষা তিনি একমাত্র ব্যতিক্রমী বিষয়ে। যে বিষাদ বিদুর ভুরে জীবনানন্দার সুর বেঁধেছেন তা অদ্বিতীয়, তুলনাহীন। কিন্তু সর্বদা আমার দেখতে হবে রোমান্টিকাল বোধের উৎস কোথায়। সেই উৎস আমাদের খুঁজে বের করতে হবে। তবে তিনি জীবনানন্দ দাশ এর বনলতা সেন পলতে পলতে যে উক্তি করে গেছেন, প্রত্যেকটাই মানে কবির মনের সত্তা, নিজস্বতা। তিনি ছিলেন পরিষেতে বলা যায় যে বনলতা সেন তার কবিতার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। বন্ধুগণ, আমার এই আজকের প্রতিবেদন খালি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোভূত হয়, সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।